নমস্কার। গল্পের বৈঠকখানায় আবার শুরু হচ্ছে ডিটেকটিভ গল্প। আর আজকে আমরা ডিটেকটিভ গল্প শুরু করব ডিটেকটিভের আতুর ঘর যাকে বলে, মানে স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্ট চরিত্র শার্লক হোমস। এটাকে বাংলা ভাষায় রূপান্তরিত করেছে অমিতাভ বসু। শুরু করছি আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের লেখা অন্তর্ধান। ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না ওয়াটসনের। সহজেই খুঁজে বার করলেন সোয়ান ড্যাম লেন। লন্ডন ব্রিজের পাশেই সরু অন্ধকার গলি। সেখানে একটা সস্তা দর্জির দোকান আর একটা মদের দোকানের পাশে গাঁজাখোর ও গুলিখোর ইসা হুটনিকে দেখতে পেলেন ওয়াটসন। একটা লম্বা ঘর, ছাদ খুব নিচু, তার উপর বাদামি রঙের আফিমের ধোঁয়াতে সারা ঘর অন্ধকার। আর সেই মৃদু আলোর মধ্য দিয়েই সরাসরি লোকের অস্পষ্ট চেহারা দেখা যাচ্ছে। কেউ কাত হয়ে, কেউ চিত হয়ে, দুমড়ে মুচড়ে নানা রকম অদ্ভুত ভঙ্গিতে কতগুলো জীবদেহ পড়ে আছে। তাদের প্রাণহীন ঘোলাটে চোখের দৃষ্টি ছাদের দিকে স্থির নিবন্ধ। দেখে তাদের মানুষ বলে চেনা যায় না। এর মধ্যে মাঝে মাঝে কতগুলো আলোর বিন্দু ধীরে ধীরে জ্বলছে, আফিম পুড়ছে। মাঝে মাঝে অর্ধজড়িত স্বরে নানা রকম বিচিত্র ভাষায় অর্থহীন স্বগোক্তি শোনা যাচ্ছে। কিন্তু এই ভিড়ের মধ্যে আর কোনো রকম প্রাণের চিহ্ন নেই। এই বীভৎস আড্ডাঘরের এক প্রান্তে একটা পাত্রে কিছু কাঠ কয়লা জ্বলছে, আর তার সামনে একটা টুলে একজন দীর্ঘ শীর্ণ বয়স্ক লোক হাঁটুর ওপর হাত রেখে চুপ করে বসে আছে। এই সময় ডান দিকে একটা গোঙানির আওয়াজ শুনে ফিরে তাকাতেই ডান দিকের একটা আধারির মধ্যে হুটনিকে দেখতে পেলেন ওয়াটসন। আসলে ওয়াটসন এসেছিলেন এই নরকে ইসা হুটনিকে খুঁজতে, তার স্ত্রী কেট হুটনির অনুরোধে, কারণ কয়েকদিন হলো সে বাড়িতে ফেরেনি। তার স্ত্রী কেঁদে কেটে একাকার। ওয়াটসন ইসাকে ধরে ধরে বাইরে বের করে আনছিলেন নিজের গাড়িতে তুলে নেবার জন্য। সেই বীভৎস তীব্র ধূম্রকুণ্ডলীর মধ্য দিয়ে ভিড় কাটিয়ে কাঠকয়লার আগুনের পাশে বসে থাকা বৃদ্ধ লোকটির পাশ দিয়ে যাবার সময় হঠাৎ কে যেন ওয়াটসনের জামা টেনে ধরে নিচু গলায় ফিস ফিস করে বলল, আরো কিছুটা এগিয়ে যাও, তারপর আমার দিকে তাকিও। কথার তরঙ্গ লক্ষ্য করে ওয়াটসন ঘুরে তাকাতেই সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পেলেন। অতি বৃদ্ধ শীর্ণ জরাগ্রস্ত লোক, বয়সের ভারে নুয়ে পড়েছে। একটা আফিমের পাইপ দুই হাঁটুর মধ্যে আটকে রয়েছে, যেন অবশ আঙুল খসে পড়ে ঝুলে পড়েছে। কিছু বুঝতে না পেরে ওয়াটসন তার গন্তব্যস্থলের দিকে আরো কয়েক পা এগিয়ে ফিরে তাকাতেই চমকে ওঠেন। আরেকটু হলে চেঁচিয়ে উঠছিলেন ওয়াটসন। অন্য সকলের দৃষ্টি আড়াল করবার জন্যে তাদের দিকে পেছন ফিরে দেখে স্বয়ং শার্লক হোমস দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই তার সেই জরাগ্রস্ত ভাব মিলিয়ে গেল, মুখের সব বলিরেখা মিলিয়ে গেছে, চোখের সেই নিষ্প্রভতার জায়গায় আবার সেই সুপরিচিত উত্তেজনার দীপ্ততা ফিরে এসেছে। ওয়াটসনের সচকিত ভাব দেখে তিনি আগুনের পাশে বসে নিঃশব্দে হাসতে লাগলেন। খুব মৃদু সংকেতে তিনি ওয়াটসনকে এগিয়ে আসতে বলে অন্যদিকে মুখ ফেরালেন। আর অপরিসীম বিস্ময়ের সঙ্গে ওয়াটসন দেখলেন যে ক্ষণিকের মধ্যে আবার তার মুখে সেই আগার দীপ্তিহীন ভাব ফিরে এসেছে। ওয়াটসন হোমসকে প্রশ্ন করে জানতে পারলেন যে তিনি এখানে ছদ্মবেশে এসেছেন এক শত্রুর খোঁজে। হ্যাঁ, সে একজন শত্রুই বটে, তবে শত্রু না বলে তাকে আমার শিকার বলাই উচিত। বলা বাহুল্য, ইতিমধ্যে ওয়াটসন হুটনিকে নিজের গাড়িতে তুলে দিয়ে ড্রাইভারকে বলে দিয়েছেন তাকে যেন ভালোভাবে নিয়ে যাওয়া হয়, আর তার মারফত বলে পাঠালেন সে হোমসের সঙ্গে আছে, ফিরতে দেরি হবে। মিস্টার শার্লক হোমস পুনরায় বলতে শুরু করলেন, হ্যাঁ, তো যা বলছিলাম,
কম কথাই বলি, মন দিয়ে শোনো। হ্যাঁ, বর্তমানে আমি একটা অদ্ভুত রহস্য জালে জড়িত। আশা ছিল এইসব লোকেদের সঙ্গে মেলামেশা করলে অন্যান্য বারের মতন এবারেও কোনো সূত্র পেয়ে যাব। যদি আমি ওখানে ধরা পড়ে যেতাম তাহলে আমার প্রাণ বাঁচানো শক্ত হয়ে যেত, কেননা আগেও একবার একটা অনুসন্ধান চালানোর সময় ওই হতভাগা লস্করটা আমাকে দেখে নেবে বলে শাসিয়েছিল। ওই বাড়িটার পিছনে ঠিক নদীর ধারে পালস ওয়ার্পের কোণে একটা গুপ্ত দরজা আছে। অন্ধকার রাতে ওখানে নানা রকম কাণ্ড কারখানা ঘটে। বহু হতভাগ্য ওখানে ঢুকে প্রাণ হারিয়েছে। ওটা একটা গুম ঘর। আমার ভয় হচ্ছে যে নেভিল সেন্ট ক্লিয়ারও তাদের মতোই ওর মধ্যে ঢুকে প্রাণ হারিয়েছে কিনা। আচমকা হোমস মুখের মধ্যে দুটো আঙুল পুড়ে একটা তীক্ষ্ণ শীষ দিয়ে উঠলেন। উত্তরে কিছু দূর থেকে এই রকম শীষের আওয়াজে তার জবাব শোনা গেল। সঙ্গে সঙ্গে একটা ঘোড়ার গাড়ি, চাকার আওয়াজ এবং পাথরের রাস্তার ওপর দিয়ে ঘোড়ার নালের শব্দ ভেসে এলো। অন্ধকারের মাঝখানে থেকে হঠাৎই একটা বিরাট ঘোড়ার গাড়ি দুপাশে ঝোলানো লণ্ঠন থেকে সুদীর্ঘ আলোক রশ্মি ফেলে এসে দাঁড়ালো। ওয়াটসন হোমসের সঙ্গে সিডার্সে মিস্টার সেন্ট ক্লিয়ারের বাড়িতে চললেন। গাড়িতে ওঠার পর হোমসই কোচওয়ানকে বললেন, আচ্ছা জনস, এখন আর তোমাকে দরকার নেই। এ নাও তোমার বকশিস। কাল 11টার সময় আবার তোমাকে প্রয়োজন হবে, ঠিক আছে? আর নিজের খেয়াল রেখো। এই বলে চাবুকটা দিয়ে মৃদু আঘাত করলেন। অতঃপর হোমসদের গাড়ি সবেগে রওনা হয়ে গেল। আঁকা বাঁকা জনহীন সুদীর্ঘ সব অন্ধকার গলিপথের মধ্যে দিয়ে অনেকক্ষণ ছোটার পর অবশেষে ওয়াটসনরা বড় রাস্তায় এসে পড়লেন। তারপরেই গাড়ি এসে উঠল একটা ব্রিজের ওপরে। অন্ধকারের মধ্যে চোখে পড়ল অনেক নিচে ঘোলা জলের স্রোত বয়ে যাচ্ছে। আকাশ মেঘে ঢাকা। মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে দু একটা তারা দেখা যাচ্ছে। এর মধ্যে দিয়ে হোমস গাড়ি চালিয়ে চলেছেন। নির্বাক, নিশ্চল গভীর চিন্তায় তার মাথাটা বুকের উপর ঝুঁকে পড়েছে। আর আত্মমগ্নতার প্রতিচ্ছবি হোমসের পাশে আমি উৎসুক হয়ে বসে রয়েছি, কিন্তু তার চিন্তার ব্যাঘাত ঘটাতে পারছি না। এইভাবে কয়েক মাইল চলার পর যখন আমরা প্রায় শহরের প্রান্তে চলে এসেছি, তখন হঠাৎ হোমস নড়ে চড়ে ঠিক হয়ে পাইপ ধরালেন। তাকে দেখে মনে হলো তিনি যেন কোনো কিছুর একটা সন্তোষজনক উত্তর মনে মনে খুঁজে পেয়েছেন। হোমস বললেন, ওয়াটসন, তোমাকে অল্প কথায় ব্যাপারটা বলছি। আমার কাছে তো সবই অন্ধকার মনে হচ্ছে। দেখো যদি তুমি কোনো রকমের আলোকপাত করতে পারো। ওয়াটসন বললেন, হ্যাঁ বেশ, তো বলো না, শুনছি। বেশ কিছুদিন আগে 1884 সালে নেভিল সেন্ট ক্লিয়ার নামে এক ভদ্রলোক লিতে এসে বসবাস শুরু করেন। একটা বেশ বড় বাড়ি কিনে বাগান টাগান বানিয়ে এমনভাবে থাকতে শুরু করলেন যে মনে হবে তিনি বেশ বিত্তশালী। ক্রমেই আশেপাশে বেশ কয়েকজনের সঙ্গে তার আলাপ এবং বন্ধুত্ব হলো। 1887 সালে তিনি স্থানীয় এক ভদ্রলোকের মেয়েকে বিয়েও করলেন। তাদের এখন দুটি ছেলে মেয়েও হয়েছে। তিনি কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। রোজ সকালে লন্ডনে যেতেন এবং নিয়মিত সন্ধে 5টা 14 গাড়িতেই ফিরতেন। সোজা কথায় নেভিল সেন্ট ক্লিয়ার একজন মধ্যবয়সী ভদ্রলোক। বয়স এই 37, আর স্বভাব চরিত্র বেশ ভালো। পিতা এবং প্রতিবেশী হিসাবে তার বিরুদ্ধে বলার মতোই কিছুই নেই। যদিও বাজারে তার 88.5 পাউন্ডের মতন ধার আছে, কিন্তু ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিজ ব্যাংকে তার নামে দেখা গেছে যে 220 পাউন্ড জমা আছে। সুতরাং অর্থচিন্তাও বর্তমানে তার ছিল না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গত সোমবার সেন্ট ক্লিয়ার দরকারি কাজ আছে এই কথা বাড়িতে বলে একটু সকাল সকালই বেরিয়ে যান এবং বলে যান যে ফেরার সময় ছেলের জন্য কাঠের খেলনা নিয়ে আসবেন। ঘটনাক্রমে সেন্ট ক্লিয়ার বেরিয়ে যাবার একটু পরেই টেলিগ্রামে খবর এলো অনেকদিন থেকেই যে একটা মূল্যবান পার্সেল এসে পৌঁছাবার কথা ছিল সেটা এসেছে। ওটা অ্যাবারডিন শিপিং কোম্পানির অফিস থেকে ছাড়িয়ে নিতে হবে। এখন ভেবে দেখো ওয়াটসন, যে ওই অ্যাবারডিন শিপিং কোম্পানির অফিস হচ্ছে ফ্রেসনো স্ট্রিটে, এবং ফ্রেসনো স্ট্রিট বেরিয়েছে আপার সোয়ানটাম রোড থেকে, যেখানে আজ আমার সঙ্গে তোমার দেখা হলো। সেন্ট ক্লিয়ারের স্ত্রী তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে লন্ডনে এসে কিছু কেনাকাটা করে
পার্সেলটা ছাড়িয়ে নিয়ে যখন জাহাজ কোম্পানির অফিস থেকে বেরিয়ে ওই আপার সোয়ান্ডাম রোডে এসে পড়লেন, তখন ঠিক বিকেল 4:35। এ পর্যন্ত যা বললাম সব বুঝতে পারছো তো, ওয়াটসন? ওয়াটসন মাথা নাড়াতেই হোমস আবার শুরু করলেন। সেদিন খুব গরম পড়েছিল, আর ওই পাড়াটা মিসেস সেন্ট ক্লিয়ারের ভালো না লাগায় তিনি একটা গাড়ির খোঁজে এদিক ওদিক তাকাতে তাকাতে পথে চলছিলেন। এমন সময় একটা অস্ফুট আর্তনাদ শুনে তিনি চমকে উঠে তাকাতেই ওর চোখ পড়ল একটা বাড়ির দোতলায়। সেখান থেকে তার স্বামী যেন তাকে হাত নেড়ে ইঙ্গিত করছেন। মিসেস সেন্ট ক্লিয়ার অত্যন্ত ভীত এবং কিংকর্তব্যমূঢ় হয়ে পড়লেন, কিন্তু একটা জিনিস এর মধ্যে তার নজর এড়ায়নি যে তার স্বামীর গায়ে কোট ইত্যাদি থাকলেও টাই কিংবা কলার নেই। কিন্তু একটা গুরুতর ব্যাপার ঘটেছে বুঝে তিনি ছুটে ওই বাড়িটার মধ্যে প্রবেশ করে দোতলার সিঁড়ি দিয়ে যেই উঠতে যাবেন, ওই বদমাইশ লস্কর এবং একজন দিনেমার সহযোগী তাকে ধরে বাড়ি থেকে জোর করে বার করে দিল। এখন ওয়াটসন, তুমি নিশ্চয়ই বুঝেছো যে ওই বাড়িটাই সেই বাড়ি যেখানে মিস্টার ক্লিয়ারকে শেষবারের মতন দেখা যায়। ইঙ্গিতপূর্ণ এই ঘটনার পর মিসেস সেন্ট ক্লেয়ার উদ্ভ্রান্তের মতন পথ চলতে থাকেন এবং ভাগ্যক্রমে ফ্রেসনো স্ট্রিটে কয়েকজন কনস্টেবল এবং একজন ইন্সপেক্টরের দেখা পান। সঙ্গে সঙ্গে তিনি তাদের নিয়ে ঘটনাস্থলে ফিরে আসেন এবং লস্করের বাধাদান সত্ত্বেও দোতলার ওই ঘরে ঢোকেন। কিন্তু সেখানে তার স্বামীর কোনো চিহ্নই দেখা গেল না। সারা দোতলায় কেবলমাত্র একটি বীভৎস দর্শন পঙ্গু লোক ছাড়া আর কেউ থাকে না শোনা গেল। আর সেই পঙ্গু লোকটি এবং পূর্বকথিত লস্করটি জোর গলায় বলল যে দুপুরে সামনের ঘরে কেউ আসেনি। তাদের দৃঢ়তা দেখে ইন্সপেক্টরটিও একটু হতভম্ব হয়ে পড়লেন। তার মনে হলো ভদ্রমহিলা ভুল দেখেননি তো। এমন সময় অস্ফুট একটা চিৎকার করে মিসেস সেন্ট ক্লেয়ার টেবিলের ওপর রাখা একটা কার্ডবোর্ডের বাক্সের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তারপর এক টানে তার ডালা খুলে ফেলতেই বাচ্চাদের খেলবার কতগুলো কাঠের ব্লক বেরিয়ে পড়ল। এই খেলনাগুলোই তার স্বামী ফেরার সময় কিনে আনবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। হঠাৎ আবিষ্কার এবং তার ফলে পঙ্গু লোকটার হতচকিত ভাব দেখে ইন্সপেক্টর মনে ঘোর সন্দেহ উদয় হলো। ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজে আরো যা পাওয়া গেল তা থেকে বোঝা গেল যে একটা চরম নৃশংস ঘটনা সেখানে ঘটে গেছে। শোবার ঘরের জানলাগুলোও বিরাট। অনুসন্ধানের ফলে সেই জানলার ফ্রেমের গায়ে এবং কাঠের মেঝেতে কয়েক ফোঁটা রক্তের দাগও পাওয়া গেল, কিন্তু খোঁজাখুঁজি করে মেঝেতে মিস্টার সেন্ট ক্লিয়ারের কোনো সন্ধান পাওয়া গেল না। কিন্তু তার জুতো, মোজা, টুপি আর ঘড়ি সেখান থেকেই পাওয়া গেল। যে ঘরটা সাধারণ বসবার ঘর হিসাবে ব্যবহৃত হতো এবং ঠিক তার পিছনের ঘরটা এবং বাড়ি ও জেটির মধ্যবর্তী সংকীর্ণ জায়গাটি যদিও ভাটার সময় জলের ওপরই জেগে থাকে, কিন্তু জোয়ারের সময় সেখানে 4.5 ফুট গভীর জল হয়ে যায়। ঘর থেকে বেরোবার পথ বলতে গেলে ওই জালটাই, কারণ আর কোনো পথ দেখা গেল না। কিন্তু ঘরে রক্তের দাগ দেখে মনে হয় যে যদি তিনি জালনা পথেই বেরিয়ে যাবেন তবে তার সাঁতার দেবার ক্ষমতা ছিল কিনা, কেননা উক্ত দুর্ঘটনার সময় নদীতে ছিল পুরো জোয়ার। এবার ওয়াটসন, তোমাকে ব্যাপারের সঙ্গে জড়িত শয়তানগুলোর কথা বলছি। লস্করটার পূর্ব ইতিহাস অত্যন্তই সন্দেহজনক, কিন্তু মহিলাটির নিজের উক্তি থেকেই বোঝা যায় যে ওই ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই তিনি তাকে একতলা সিঁড়ির মুখে দেখেছেন। সুতরাং এই হত্যাকাণ্ডে বড়জোর সহযোগিতার চাইতে কোনো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে আনা চলে না। সে নিজে বলল যে সে এই বিষয়ে কিছুই জানে না। তার ভাড়াটে হিউ বুন সম্বন্ধে তার কিছু জানা নেই। তাছাড়া ওখানে ক্লিয়ারের জামা কাপড়ই বা কি করে এলো তাও সে জানে না। রক্ত দেখেই মিসেস সেন্ট ক্লিয়ার অজ্ঞান হয়ে গেছিলেন। তাকে রেখে কোনো সুবিধা হবে না ভেবে একজন পুলিশ অফিসার ইন্সপেক্টর বার্টন অনুসন্ধান করে কোনো সূত্র আবিষ্কার করতে পারলেন না। একটা ভুল হলো হিউ বুনকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার না করা, কারণ যে কমিনিট সময় সে পেয়েছিল তার মধ্যে হয়তো তার লস্করের সঙ্গে কথাবার্তা হয়ে থাকবে। যাই হোক, পরে অবশ্য বুনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার জামার ডান হাতায় রক্তেরও দাগ পাওয়া গেল, কিন্তু তার ডান হাতের আঙুলের একটা কাটা দাগ দেখিয়ে সে বলেছিল যে এই রক্ত নাকি ওই কাটা হাতের রক্ত। জালনার রক্তও নাকি একই রক্ত, কেননা সে কিছুক্ষণ আগে জালনায় গিয়ে দাঁড়িয়েছিল। আর মিসেস সেন্ট ক্লেয়ারও যে তার স্বামীকে তার ঘরে দেখেছেন সে বিষয়ে তার কিছু বলার নেই। ভদ্রমহিলা হয় পাগল না হয় ভুল দেখেছেন।
যাই হোক, ঘোর আপত্তি সকা সত্ত্বেও জোর করে থানায় চালান দিয়ে দেওয়া হলো তাকে। আর জোয়ারের জল নেমে গেলে নদীর কাদায় কিছু দেখা যায় কিনা লক্ষ্য করবার জন্য বার্টন ওই বাড়িতেই রয়ে গেলেন। অবশ্য তিনি কিছু কিছু সূত্র নদীর ধারে পেলেন, কিন্তু যা দেখবেন আশঙ্কা করেছিলেন তা তিনি দেখতে পেলেন না। সেন্ট ক্লেয়ারের মৃতদেহের পরিবর্তে তার কোটটাকে কাদা মাখা অবস্থায় পাওয়া গেল। আচ্ছা, বলো তো ওয়াটসন, কি ছিল সেই কোটের পকেটে? ওয়াটসন বললেন, জানি না, কি ছিল তাতে?" হোমস গম্ভীর স্বরে বললেন, পকেটগুলো খুচরো পয়সায় বোঝাই, পরিষ্কার বোঝা যায়। এই কারণেই কোটটা ভেসে না গিয়ে রয়ে গিয়েছে। কিন্তু একটা মানুষের মৃতদেহ পড়লে তীব্র জলের টানে নির্ঘাত ভেসে যেত। ব্যাপারটা বর্তমানে এমন অবস্থায় রয়েছে যে অনেকগুলো প্রশ্নের উত্তরই অজ্ঞাত রয়ে যাচ্ছে। যেমন ধরো, এই মিস্টার সেন্ট ক্লেয়ার ওই অফিসটাতেই বা কেন গেছিলেন? তারপর তার কী হলো? কোথায় বা গেলেন? গুণের সঙ্গে তার অদৃশ্য হওয়ার ঘটনারই বা কী যোগাযোগ রয়েছে? এই সবই এখনও রহস্যময়। এমন আপাত দৃষ্টিতে সহজবোধ্য কিন্তু এমন প্যাঁচালো ব্যাপার কোনোদিন আমার অভিজ্ঞতায় আসেনি। ঘোড়ার গাড়িতে এমনই সব কথা বলতে বলতে গন্তব্যস্থল সিভার্সে মিসেস সেন্ট ক্লিয়ারের বাড়িতে পৌঁছে গেলেন ওরা। একজন বাচ্চা সহিস ছুটে এসে ঘোড়ার লাগাম ধরতেই ওয়াটসন আর হোমস নেমে পড়লেন। ভদ্রমহিলা নেমে এসে দুজনকে স্বাগত জানিয়ে জিজ্ঞেস করলেন কোনো ভালো খবর আছে কিনা। হোমস জানালেন ভালো বা মন্দ কোনো খবরই এখন তিনি জানাতে পারছেন না। মিসেস সেন্ট ক্লিয়ার মন্দের ভালো মনে করে নিশ্চিন্ত হয়ে বললেন, যাক, তবু ভালো, কোনো খারাপ খবর তো নেই। আসুন, আপনারা ঘরে আসুন। হোমস ওয়াটসনের সঙ্গে তার আলাপ করিয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর হঠাৎ মিসেস সেন্ট ক্লিয়ার হোমসকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মিস্টার হোমস, সত্যি করে বলুন তো, আপনি কি বিশ্বাস করেন যে নেভিল বেঁচে আছে? না, আমার কোনো ফিটের ব্যামো নেই। আপনি অপ্রিয় হলেও সত্যিটা বলুন মিস্টার হোমস। হোমস নিরুত্তাপ কণ্ঠে বললেন, আমার বিশ্বাস যে সে মারা গেছে। ভদ্রমহিলা বললেন, তাহলে মিস্টার হোমস, আজকে আমি কিভাবে তার এই চিঠিখানা পেলাম বলতে পারেন? হোমস তড়িতাহতর মতন চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে চিৎকার করে উঠলেন, কি কি বললেন আপনি? আগে হ্যাঁ, ঠিকই বলছি। ভদ্রমহিলা বললেন, এই দেখুন, এই চিঠিটা। হোমস ব্যগ্রভাবে তার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে টেবিলের ওপর পেতে আলোর কাছে নিয়ে গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে লাগলেন। ওয়াটসনও চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তার পিছন থেকে সেটা লক্ষ্য করতে লাগলেন। একটা সস্তা পুরু খাম, গ্রেভস অ্যান্ড পোস্ট অফিসের ছাপ, কিন্তু তারিখটা সত্যিই আজকে। হোমস বললেন, এই কদাকার হাতের লেখা নিশ্চয়ই আপনার স্বামীর নয়। হোমস মন্তব্য করলেন, এটা অবশ্য বোঝা যাচ্ছে যে ঠিকানাটা যে লিখেছে তাকে জিজ্ঞেস করে লিখতে হয়েছিল, অর্থাৎ ঠিকানাটা সে জানতো না। কারণ নামটা লক্ষ্য করুন, কালিটা গাঢ় কালো, নিজে থেকেই সেটা শুকিয়ে গেছে। কিন্তু ঠিকানার বাকি অংশটার কালি অনেকটা হালকা রং, অর্থাৎ সেটা ব্লটিং পেপার দিয়ে শুকানো হয়েছে। যদি সবটাই একসঙ্গে লেখা হতো তাহলে কালির গাঢ়তা আর রকম ফের হতো না। এর থেকেই বোঝা যায় যে খামের ওপর ঠিকানাটা যে লিখেছে সে ঠিকানাটা জানতো না। ঠিকানাটা জানবার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছিল। যদিও এটা খুব সামান্য ব্যাপার, কিন্তু এই সামান্য ব্যাপারগুলোই খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবারে চিঠিটা দেখা যাক। আরে, এর মধ্যে আরো কিছু একটা ছিল মনে হচ্ছে। ভদ্রমহিলা বললেন, হ্যাঁ, ওর মধ্যে একটা হাতের আংটি ছিল। হোমস প্রশ্ন করলেন, আচ্ছা, এই হাতের লেখাটা যে আপনার স্বামীর, সে বিষয়ে আপনার সন্দেহ নেই তো? মিসেস সেন্ট ক্লিয়ার বললেন, না, তা অবশ্য নেই, তবে আমার স্বামীর হাতের লেখা একাধিক রকমের, এটা তার মধ্যে একটা। এটা তার তাড়াতাড়ি করে চিঠি লিখলে যেরকম হয় সেরকম। স্বাভাবিক লেখার সঙ্গে এই লেখার আপনি কোনো মিল পাবেন না। কিন্তু এই লেখা আমি চিনি। সংক্ষিপ্ততম চিঠিখানিতে লেখা ছিল, প্রিয়তমেষু, তোমার চিন্তিত হবার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। একটা খুব ভুল হয়ে গেছে এবং সেটা ঠিক করাও সময় সাপেক্ষ। ধৈর্য ধরো,
অপেক্ষা করো। ইতি নেভেল। অক্টোবা সাইজের বইয়ের পুস্তানির ওপর পেন্সিল দিয়ে লেখা, কাগজে কোনো জল ছাপ নেই। আর আজকেই গ্রেভজ্যান্ডে পোস্ট করা হয়েছে। যে পোস্টটা করেছে তার বুড়ো আঙুলটা নোংরা ছিল। আচ্ছা বেশ, এই চিঠি যে আটকেছে দেখা যাচ্ছে তার তামাক চিবানোর অভ্যেস আছে। আপনি এখনো বলছেন যে এ লেখা আপনার স্বামীর? মিসেস ক্লেয়ার বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা আমার স্বামীরই লেখা। হোমস বললেন, এই চিঠিটা আজকেই পোস্ট করা হয়েছে। আমি যেন একটা ক্ষীণ আলো দেখতে পাচ্ছি, তবে বিপদ যে একেবারে কেটে গেছে এমন ভরসা কিন্তু আমি দিতে পারছি না। কিন্তু মিস্টার হোমস ও যে বেঁচে আছে এই কথাটা তো বোঝা গেল, তাই নয় কি? হোমস বললেন, তা জোর দিয়ে বলা যায় না, কেননা লেখা জাল করে কেউ আমাদের ভুল পথে চালিত করতে চেষ্টা করতেই পারে। আর আংটির কথা যদি ধরেন তবে বলবো ওটা দেখে অসুস্থ হওয়ার কোনো কারণ নেই। হাত থেকে আংটি খুলে নেওয়া খুবই সহজ। ভদ্রমহিলা বললেন, আমার কেবলই মনে হচ্ছে যে সে ভালোই আছে। তার যদি কোনো বিপদ আপদ ঘটতো নিশ্চয়ই না আমি তাহলে টের পেতাম, জানেন। যেদিন তাকে শেষবার দেখি সেদিনকার ঘটনাটা তাহলে একটু শুনুন। ও শোবার ঘরে কি যেন একটা কাজ করতে করতে হঠাৎ হাতটা কেটে ফেললো, আর খাবার ঘরে বসে আমার মনে হলো যেন নিশ্চয়ই কিছু হয়েছে ওর। দৌড়ে গিয়ে দেখি ঠিক তাই। এক্ষেত্রে যদি মৃত্যু হয়ে থাকে তবে কি আমি কিছুই টের পাবো না? এমন কি হতে পারে বলুন? হোমস বললেন, এ কথা অবশ্য ঠিক, কেননা আমি আগেও এরকম ব্যাপার দেখেছি। আমার বিশ্বাস অনেক ক্ষেত্রে মেয়েদের এই চেতনা অনেক যুক্তিবাদী মনের সিদ্ধান্তের চাইতেও নির্ভরযোগ্য হয়ে দাঁড়ায়। আর এই চিঠি পাবার পর আপনার বিশ্বাস দৃঢ়তা হবারই কথা। কিন্তু তিনি যদি বেঁচেই থাকবেন তাহলে দূর থেকে চিঠি লিখবেন কেন? কিছুক্ষণ ভেবে নিয়ে হোমস পুনরায় প্রশ্ন করলেন, আচ্ছা, ভালো করে ভেবে দেখুন তো, সোমবার বেরাবার আগে তিনি হঠাৎ কোনো অসংলগ্ন মন্তব্য করেছিলেন বলে আপনার কিছু মনে পড়ছে? কিছুক্ষণ চিন্তা করে মিসেস সেন্ট ক্লেয়ার মাথা নেড়ে বললেন, কই, তেমন কিছু তো আমার মনে পড়ছে না। হোমস বললেন, আচ্ছা, সোয়ানডাম লেনে আপনি তাকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলেন, তাই না? যে জানলাটা দিয়ে আপনি তাকে দেখেন সেখান থেকে আপনার স্বামী তো ইচ্ছে করলেই আপনাকে ডাকতেও পারতেন। আপনি বলছেন যে তিনি কেবল একটা অস্ফুট চিৎকার করে উঠেছিলেন। আপনার কি মনে হয়েছিল, যে তিনি আপনার সাহায্য চাইছেন? মিসেস ক্লেয়ার বললেন, হ্যাঁ হ্যাঁ, তার হাত নাড়া দেখে আমার তো তাই মনে হয়েছিল। হোমস বললেন, কিন্তু এমনও তো হতে পারে যে হঠাৎ অপ্রত্যাশিতভাবে আপনাকে দেখতে পেয়ে নিজের অজ্ঞাতসারেই হাত তুলে ফেলেছিলেন। তারপর এমনও হতে পারে কেউ তাকে হঠাৎ পেছন থেকে টেনে সরিয়ে নিয়ে গেল। মিসেস ক্লিয়ার বললেন, ও আচমকা না জানলা থেকে সরে যাওয়ায় আমারও জানেন তো তাই মনে হয়েছিল। হোমস এবার বললেন, আচ্ছা, সোয়ানডাম লেনের কথা কিংবা এই অফিসের আড্ডায় তার যাতায়াতের কথা কি আপনি কোনোদিন তার মুখে শুনেছেন? মিসেস ক্লেয়ারের কাছ থেকে না শুনে নিশ্চিন্ত হয়ে হোমস বললেন, মিসেস সেন্ট ক্লেয়ার, আমাদের তো খাওয়া দাওয়া তো হয়েই গেল, এখন আমরা একটু ঘুমোবো, কারণ কাল ভোর থেকে আমাদের অনেক কাজ আছে। ভোরের দিকে হঠাৎ ডাক শুনে ওয়াটসনের ঘুম ভাঙল। ওয়াটসন ধর্মর করে উঠে বসে দেখলেন হোমসের বিছানার ওপর কুশনের স্তূপ, ঘরে গভীর ধূম্রজাল। ওয়াটসন বুঝতে পারলেন শার্লক হোমস তার চিরকালের অভ্যাস মতো এই জাতীয় কোনো একটা রহস্যের সম্মুখীন হলে তিনি দিনের পর দিন রাতের পর রাত এরকম ধূম্রজাল বিস্তার করে চিন্তা করেন। অর্থাৎ সারা রাত হোমস ঘুমায়নি। হোমস বললেন, চলো চলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। জামা কাপড় পরবার সময় ওয়াটসন ঘড়িতে দেখলেন 4:25। কেউ তখন ঘুম থেকে ওঠেনি। ঘোড়ার গাড়িতে যেতে যেতে হোমস ওয়াটসনকে বললেন, ওয়াটসন, আমি একটা ধারণা খাড়া করেছি, সেটা একবার যাচাই করে দেখতে হবে। মনে হয় চাবিকাঠির খোঁজ পাওয়া যাবে। গাড়ির গতি বাড়িয়ে হোমস বললেন, একদিক থেকে দেখতে গেলে কথা বলতে হবে যে মামলাটা বড়ই অদ্ভুত। প্রথমে তো আমি কিছুই বুঝিনি,
যাই হোক, এখন যে বুঝেছি তবু ভালো। শোনো ওয়াটসন, বেরোবার আগে না বাথরুমে আমি একটা জিনিস আবিষ্কার করেছি। বোধহয় সেই সূত্র ধরে চললেই সমস্যার সমাধান হবে। আমার গ্ল্যাডস্টোন ব্যাগে সেই চাবিকাঠিটি আছে। ওয়াটারলু ব্রিজ রোড ধরে নদী পার হয়ে ওয়েলিংটন স্ট্রিট হয়ে হোমসরা বো স্ট্রিটে গিয়ে থামলেন। পুলিশের লোক সকলেই হোমসকে চেনে, কাজেই কেউ তাদের আর বাধা দিল না। হোমস একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলেন, এখন কে ডিউটিতে আছে?" সে জবাব দিল, ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট। এরই মধ্যে হঠাৎ একজন লম্বা চওড়া জমকালো পোশাক পরা পুলিশ অফিসারের আবির্ভাব ঘটল। "আরে, এই তো ব্র্যাডস্ট্রিট," হোমস বললেন। "কেমন আছো? চলো, তোমার সঙ্গে কিন্তু আমার কথা আছে।" মিস্টার ব্র্যাডস্ট্রিট হোমসদের তার অফিসে নিয়ে এলেন। তারপর বলুন, কি ব্যাপার? হোমস জানতে চাইলেন, মিস্টার নেভিল সেন্ট ক্লেয়ারের নিখোঁজ হওয়ার ব্যাপারে ওই বুন নামে যে লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে তার সম্বন্ধেই কথা বলতে চাই। সে কি এখন এখানেই আছে?" মিস্টার ব্র্যাডস্ট্রিট বললেন। হ্যাঁ, এখানকার হাজতেই আছে। হোমস জিজ্ঞাসা করলেন, কোনো গন্ডগোল করেছে নাকি? না, সেদিক থেকে বেশ শান্তশিষ্ট, কিন্তু লোকটা জঘন্য ধরনের, একেবারে নোংরা। সারা মুখে কালিঝুলি মাখা অবস্থায় পড়ে থাকে। শত চেষ্টা করেও আমরা তার হাতটুকু ধোয়ানো ছাড়া আর কিছুই করাতে পারিনি। বিচার হয়ে সাজার আদেশ হলো তবে তাকে আমরা জোর করে স্নান করাতে পারবো, তার আগে নয়। ব্র্যাডস্ট্রিট সহজ করে বললেন। হোমস বললেন, তাকে একবার দেখতে পেলে কিন্তু ভালো হতো। বস্ট্রিট বললেন। তাই নাকি? তা চলুন না, আসুন আসুন, ব্যাগটা রেখেই আসুন। হোমস বললেন, না ঠিক আছে, ওটা আমার সঙ্গেই থাকুক। আচ্ছা, বেশ, আসুন। ব্র্যাডস্ট্রিট সরু সরু গলি পেরিয়ে হোমসদের নিয়ে একটা ঘোরালো সিঁড়ি বেয়ে উঠে অবশেষে হোমসরা যেখানে হাজির হলেন তার দুদিকে বন্ধ দরজার সারি। তার মাঝখান দিয়ে একটা বারান্দার মতন চলে গেছে। এরই একটা দরজার পাল্লা খুলে দিয়ে বস্ট্রিট বললেন, এই যে, এখানে আসুন। ও ঘুমাচ্ছে বটে, কিন্তু আপনি ওকে দেখতে পাবেন। হোমস ভালো করে পর্যবেক্ষণ করবার পর মন্তব্য করলেন, না, লোকটার সত্যিই হাত মুখ ধোয়া প্রয়োজন। এইরকম একটা ধারণার বশবর্তী হয়েই প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে এনেছিলাম। এই বলে হোমস তার ব্যাগ খুলে একটা স্পঞ্জ, যা আমরা সাধারণত স্নানের সময় ব্যবহার করি, বার করলেন। ইন্সপেক্টর হো হো করে হাসতে লাগলেন। আচ্ছা, মজার লোক তো আপনি। হোমস ঘরের কোণে রাখা জলপাত্র থেকে জল নিয়ে স্পঞ্জটা দিয়ে হঠাৎ আসামির মুখটা খুব জোরে জোরে কয়েকবার ঘষে পরিষ্কার করে চিৎকার করে উঠলেন, "আরে, আসুন আসুন আসুন, আপনার সঙ্গে এর পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আপনাদের হারানো সেই নেভিল সেন্ট ক্লেয়ার।" চমকের পর চমক। চোখের সামনে ফলের খোসা ছাড়ানোর মতন হোমস একে একে লাল মাথার পরচুলা, মুখের কাটা দাগের মেকআপ খুলে দিলে দেখা গেল বিছানার ওপর অত্যন্ত ভদ্র চেহারার একটি লোক নত শিরে বসে আছে। তারপর হঠাৎ সে ধরা পড়ে গেছে এ কথা মনে হতেই আর্তনাদ করে বালিশে মুখ গুজে উপর হয়ে পড়ল। ইন্সপেক্টর হতবম্ব হয়ে বললেন, আরে, এ চেহারাই তো আমরা ছবিতে দেখেছি। হোমস তার পাশে বসে পিঠ চাপড়ে বললেন, "আপনি যদি ব্যাপারটা আদালত পর্যন্ত গড়াতে দেন তবে কেলেঙ্কারি হবেই, জানাজানিও হবে। কিন্তু পুলিশকে যদি আপনি সত্যি ঘটনাটা বোঝাতে পারেন তবে মনে হয় ব্র্যাডস্ট্রিটের সহযোগিতায় ছাড়া পেয়ে যাবেন। আদালতে যাবার কিন্তু দরকার হবে না।" আবেশ ও উত্তেজনা মিশ্রিত কণ্ঠে মিস্টার সেন্ট ক্লিয়ার বলে উঠলেন, হায় ভগবান, এই খবর ছেলে মেয়ের কানে যাওয়ার চাইতে জেল হওয়া, এমনকি প্রাণদণ্ড হওয়াও ভালো। তারপর নিজেকে সামলে নিয়ে হোমসের অনুরোধে বলতে শুরু করলেন, চেস্টারফিল্ডে আমার বাবা স্কুলের শিক্ষক ছিলেন। আমি সেখানেই ভালোভাবে পড়াশোনা শেষ করি। তারপর ভ্রমণের শখের জন্য আমি দেশ বিদেশে ঘুরে বেড়াতে লাগলাম। কিছুদিন অভিনয়, কিছুদিন কাগজের রিপোর্টারের কাজও করলাম। সেই সময় একদিন কাগজের সম্পাদক আমায় ডেকে বললেন লন্ডনের ভিখারিদের সম্বন্ধে তিনি কতগুলো প্রবন্ধ ছাপাতে চান, আর সে দায়িত্ব তিনি আমাকেই দিলেন।
ভিখারিদের খবর ভালো করে জানবার জন্যে আমার মনে হলো ভিখারি সেজে যদি কিছুদিন ভিক্ষে করা যায়। অভিনয় করার সময় ছদ্মবেশ ধারণে বেশ নাম হয়েছিল, সুতরাং ওই রং চং মেখে একটা লাল পরচুলা পরে মাংসের রঙের এক টুকরো প্লাস্টার দিয়ে একটা কাটা দাগ তৈরি করে এই বীভৎস চেহারা দাঁড় করাতে আমার কোনো অসুবিধা হলো না। তারপর একদিন শহরের এক কর্মব্যস্ত অঞ্চলে দেশলাইয়ের বোঝা নিয়ে ভিক্ষা করতে বসলাম। 7 ঘন্টা ওইভাবে কাটিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন একদিনের উপার্জন হিসেব করে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। 26 শিলিং 4 পেন্স। এরপর একদিন হঠাৎ এক 25 পাউন্ডের দেনার দায় এসে উপস্থিত হলো। টাকার চিন্তায় তখন আমার রাতের ঘুম ঘুচে গেছে। হঠাৎই মাথায় একটা বুদ্ধি এলো। টাকা শোধ করতে আরো কয়েকদিন সময় চেয়ে আমি আবারও ভিক্ষায় বসে গেলাম। 10 দিনে টাকাটা শোধ হয়ে গেল। এরপর থেকেই আমার সাংবাদিকতার চাকরিতে বিতৃষ্ণা এসে গেল, কারণ সারা সপ্তাহে সেখানে যা রোজগার করতাম, মুখে একটু কালি মেখে এখানে একদিনই তা করা সম্ভব। এইখানে আসার আত্মসম্মান বোধ ও অর্থপিপাসার মধ্যে একটা দ্বন্দ্ব উপস্থিত হলো, কিন্তু শেষ পর্যন্ত আত্মসম্মান বোধ পরাজিত হলো। সুতরাং সাংবাদিকতার চাকরি ছেড়ে দিয়ে আমি নিয়মিত ভিক্ষাবৃত্তি শুরু করে দিলাম। এই খবর জানতো শুধু একজন, ওই আফিমখানার লস্করটা। কারণ সকালে তার ওই দোতলার ঘরে ঢুকে ছদ্মবেশ পরে আমি বেরিয়ে আসতাম এবং বিকেলে আবার সেটা খুলে রেখে ভদ্রলোকের সাজ পোশাকে বাড়ি ফিরতাম। লস্করটাকে আমি ভালোই টাকার পয়সা দিতাম, তাই তার দিকে বিশ্বাসঘাতকতার কোনো ভয় আমি করিনি। একদিন হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমার অনেক টাকা জমে গেছে এবং যত দিন যেতে লাগলো ততই আমার আয়ও বাড়তে চলল। তারপর এক সময় আমি একটা বাড়ি কিনলাম, বিয়েও করলাম, কিন্তু এত কথা কাউকে ঘুণাক্ষরেও জানতে দিইনি। আমার স্ত্রী জানতেন শহরে আমার বিরাট ব্যবসা আছে। আয় বাড়ানোর ব্যাপারে আমার বেশভূষা এবং চটপটে টিপ্পনি কাটবার ক্ষমতা আমাকে বিশেষ সাহায্য করেছিল। গত সোমবার যখন বিকেলে ফিরে বেশ পাল্টে ভদ্রলোক সেজে ফিরবার উদ্যোগ করছি, ঠিক এমন সময় জানলা দিয়ে রাস্তায় আমার স্ত্রীকে দেখতে পাই। মুখ তুলে এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে আছে। আতঙ্কে বিস্ময়ে আমি চিৎকার করে উঠি। তারপর হঠাৎ 2 হাতে মুখ ঠেকে সরে এসে লস্করটিকে অনুরোধ করি সে যেন কাউকে আমার কাছে আসতে না দেয়। নিচের থেকে আমার স্ত্রী গলার আওয়াজ আমার কানে এলো, কিন্তু আশ্বস্ত হলাম জেনে যে তিনি উপরে আসতে পারেননি। তারপর মুহূর্তের মধ্যে পোশাক ছেড়ে ভিখারির পোশাক পরে নিলাম। এই ছদ্মবেশে আমার স্ত্রীও আমাকে চিনতে পারবে না জানতাম আমি, কিন্তু যদি পুলিশের অনুসন্ধান চলে তাহলে ছদ্মবেশের পোশাক আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা আছে মনে করে আমি আমার ওই ভিক্ষালব্ধ অর্থ কোটের পকেটে বোঝাই করে নদীর মধ্যে ছুড়ে দিলাম। দেখলাম কোটটা তলিয়ে গেল। অন্যান্য জামা কাপড়ও ওই পথেই অদৃশ্য হতো যদি না ইতিমধ্যে পুলিশের আবির্ভাব ঘটত। তারপর আশ্চর্য হলাম যখন পুলিশ আমাকে নেভেল সেন্ট ক্লিয়ারের হত্যাকারী ভেবে গ্রেপ্তার করলো। আর কিছু বাকি রয়ে গেল কিনা জানি না, কিন্তু শেষ পর্যন্ত আমি এই ছদ্মবেশেই চালিয়ে গেলাম, আর সেই জন্যই মুখে কালি মেখে থাকা। আমার স্ত্রী ভীষণ উদ্বিগ্ন হবেন বুঝে আমি সেই দিনই পুলিশের আড়ালে লস্করটাকে একটা চিঠি লিখে দিই, আর সেই সঙ্গে আংটিটাও দিয়ে দিই। হোমস বললেন, আপনার সেই চিঠি আর আংটি আপনার স্ত্রী গতকাল পেয়েছেন। ইন্সপেক্টর বর্ডস্ট্রিট বললেন, এবার এইসব ব্যাপার শেষ করুন। পুলিশকে যদি এ ব্যাপারটা চেপে যেতে হয় তবে হিউ বুনের অস্তিত্ব কিন্তু মুছে ফেলতে হবে। আচ্ছা মিস্টার হোমস, এই রহস্য উদ্ঘাটনের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু কি করে এটা সম্ভব হলো জানতে পারলে কিন্তু খুশি হতাম। হাসি হাসি মুখে হোমস বললেন, এই রহস্যের সমাধান আমি কিভাবে করেছি জানো? এক গাদা বালিশে ভর দিয়ে বসে 1 আউন্স তামাক পুড়িয়ে, বুঝলে? চলো হে ওয়াটসন, তাড়াতাড়ি গেলে এখন হয়তো বেকার স্ট্রিটের সকালের খাবারটা পাওয়া যেতে পারে। শেষ হলো আমাদের আজকের গল্প, শার্লক হোমসের অন্তর্ধান। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
আর বেল আইকনটা প্রেস করে দিন, কারণ আমাদের কিন্তু একটার পর একটা নতুন নতুন গল্প আসতে চলেছে, সারপ্রাইজ গল্প। আর সেগুলো শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। গল্প পড়ুন, গল্প শুনুন, ভালো থাকুন। নমস্কার।